আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডিপ স্টেট। যখন কাজ হয়ে যায় তখন ছেড়ে ফেলে দেয়, সে ফিরেও তাকায় না। এখন আপনি এবার বুঝুন আপনি কি করবেন। আমার কথা আপনি শুনে তখন পালালেন না। যদি পালাতেন তাহলে প্রাণটা আপনার বাঁচত। এখন আর প্রাণটা আর আপনার বোধহয় এই জীবনে বাঁচানো গেল না। আমাদের ষাঁড়ের মন খুব খারাপ, খুব খারাপ। তাকে যমুনা ছাড়তে হবে। এখন এই চূড়ান্ত বিলাসিতার মধ্যে 18 মাস কাটিয়ে তার মধ্যে যে একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, সেই অভ্যাস ছেড়ে তিনি এখন বেরোবেন কি করে? তার কপালে এখন চিন্তার ভাঁজ। এখন দর্শক, চিটিংবাজি করে পাওয়া কোনো জিনিস দীর্ঘস্থায়ী হয় না, আপনারা সবাই জানেন। তাই ইনিও তো চিটিংবাজি করে এসে বসছিলেন। তিনি একদম এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কি করে দেশের রাষ্ট্রপতি হওয়া যায়, কিন্তু ভারত কখনোই তা মেনে নেবে না। ইউনূসকে কোনো পদে রাখা যাবে না এবং ইউনূসকে ছাড়াও যাবে না। এই সরকারের মধ্যে ইউনূসকে তো রাখাই যাবে না, ভারতবর্ষের সঙ্গে যা তারেক রহমানের চুক্তি হয়েছে। ফলে তার এখন খুব মন খারাপ হয়েছে। তিনি এখন উদাসীন হয়ে এখন ভাবছেন কোন জায়গায় যাবেন। তিনি চিটিংবাজ, তার প্রচুর অর্থ আছে, তার অন্যত্র বাসস্থান তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেখানে গেলে এত সুযোগ সুবিধে, লোক লস্কর, একেবারে সরকারি পয়সায় একেবারে মোৎসব করা, সর্বোচ্চ লেজ্জ পেয়েও খাওয়া, এগুলো তো আর জুটবে না। তারপর 50টা চাকর বাকর, তারপরে তো সহায়তাকারী লোকজন, তারপরে এত লোকের ভিড়। এখনই তো ভিড় তো কমে গেছে, এরপরে একাকী নির্বাসনে থাকতে হবে, সেটা ভেবে তার অন্তরাত্মা ক্ষেপে উঠছে। আপনারা হয়তো হাসছেন, আপনারা ভাবছেন যে লোকটার এরমই হওয়া উচিত ছিল, কিন্তু ইউনূসের কাছে এটা একটা ত্রাসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ইউনূস কোথায় যাবে সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু পলায়ন তো জারি আছে। আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম নাম ধরে ধরে এরা সব পালাবে। আমি নামগুলো আবার বলছি, মিলিয়ে নিন এরা সব কারা কারা পালিয়েছে আর কারা কারা লাইনে আছে। কালকে তারা সব টিকিট কাটা আছে, সব পটাপট একেবারে পালাবেন। ধর 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 এবার ধরে যদি আটকাতে পারেন, দেখুন বিমানবন্দর ঘিরে রাখুন। এরা এই চিটিংবাজগুলো প্রচুর পয়সা লুটপাট করেছে, লুটপাট করে এখন কাটার ধান্দা করছে। আমি বলেছিলাম উপদেষ্টার বিশেষ সহকারী দুজন আছে, আবু তৈয়েব এবং লুৎফে সিদ্দিকী, এরা দুজনে পালাবেন। তা অলরেডি এরা দুজনে পালিয়ে গেছেন অলরেডি। আচ্ছা, বাকি যে 9 জন জানিয়ে দিয়েছিলেন তারা পালাবেন, তারা হচ্ছেন সালাউদ্দিন অর্থ, রিজওয়ানা পরিবেশ, যিনি বড় বড় কথা বলেছিলেন আমি অন্তত পালাবো না, তিনিও পালাবেন, আগামীকালই হয়তো পালাবেন। শারমিন মুর্শেদ, ওয়ার্ক অ্যান্ড এস্টাবলিশমেন্ট, ফরিদা আক্তার, লাইভস্টক, ফারুকি আজম অর্থ ও মুক্তিযুদ্ধ উপদেষ্টা, জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি সম্ভবত বাইরে চলে গেছেন। তৌহিদ হোসেন, তিনি বলেছিলেন আমি পালাবো না, আমি থাকবো, তিনিও কালকে হয়তো হাওয়া হয়ে যাবেন, কারণ তার পরিবার কিন্তু চলে গিয়েছে। আচ্ছা, খলিলুর রহমান, সে তো এনএসএ, সে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, তিনি তো যাবেনই। আর শেখ বশির, বিমান ও বাণিজ্য। এছাড়াও আরো একজন রিজাইন দিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আপনাদের আইজিপি। আমি বলেছিলাম তিনি পালিয়ে যাবেন, তিনি চলে যাবেন, তিনি জানিয়ে দিয়েছিলেন। তিনি 15 তারিখ তিনি রেজিগনেশন দিয়েছেন এবং সেটা অ্যাকসেপ্ট হয়েছে। তিনি বলেছেন অ্যাকসেপ্ট না করলে আমি ছেড়ে বেরিয়ে যাব, আমার আর কোনো দায় থাকবে না, কারণ আমার আর 8 মাস বাকি আছে,
আমি এ দায়িত্ব আর সামলাতে পারবো না। এবার তিনিও কাটার ধান্দা করছেন, তিনিও কেটে পড়বেন। আচ্ছা, এদিকে আপনাদের তিনি হচ্ছে আইজিপি, হচ্ছে বাহাদুর আলম। তিনি আইজিপি। আচ্ছা, আর একটা খবর হচ্ছে, যেটা আমি গতকালকে বলেছিলাম, সেনাবাহিনী ব্যারাকে ফিরছে। এবার ডেটটা জানা গেছে, সেটা হচ্ছে 28 তারিখ। এই মাসের 28 তারিখ ওয়াকারুজ্জামান বলে দিয়েছে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এবার সরকার থেকে অনুরোধ করা হয়েছে এবং তারেক রহমানও অনুরোধ করেছেন আরো যাতে একটা মাস তারা থেকে যান, তাদের গুছিয়ে নিতে সময় লাগবে। সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন যে আমরা অলরেডি অনেক ক্লান্ত, আমাদের বিশ্রামের দরকার, আমরা আর এই ঝামেলা নিতে পারবো না, ফলে আমাদেরকে ব্যারাকে ফিরতেই হবে। তবুও আপনারা যখন বলছেন, আমি একটুখানি আলোচনা করে দেখব এবং পরে আপনাদেরকে জানাবো যে আমি থাকতে পারবো, আমার সৈন্যরা থাকতে পারবে কি পারবে না। যদি তাদের মতামত আমি জেনে যেই দেখি তাদের মতামত আপনাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ মাঠে থাকার ব্যাপারে তারা রাজি হচ্ছে না, তাহলে 28 তারিখেই আমাদের শেষ দিন। 29 তারিখ থেকে আমরা সব ব্যারাকে ফিরে যাব। এবার আপনারা বুঝে নেবেন, কারণ আপনাদের সরকার গঠন হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেবেন আপনারা কি করবেন কি করবেন না। এর মধ্যে আবার একটা খবর পেলাম, সেটা হচ্ছে জামাত নাকি এর মধ্যে ঢোকার চেষ্টা করছে সরকারের মধ্যে। মানে অনেক অনেক এর করা হচ্ছে। এই দুজনকে, এনসিপির অন্তত দুজনকে, এই নাহিদ আর আখতারকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে বিএনপির আবার মতভেদ আছে। যে বিরোধী দল একটা গঠন হয়েছে, বিরোধী দল থেকে আবার যদি সরকারে নিই, তাহলে পরে ব্যাপারটা একটুখানি গন্ডগোলে হয়ে যাবে না। ওদিকে জামাত হইল বিরোধী দলে, আবার বিরোধী দলের থেকে আমি আবার, যেহেতু এনসিপি জামাতের সঙ্গে আছে, আবার বিরোধী দল থেকে আমি দুজনকে নিয়ে সরকারে ঢুকিয়ে দিলাম, তাহলে তো এই তো একেবারে মানে খিচুড়ি হয়ে যাবে। তাহলে এটা করা যাবে না। এটা নিয়ে একটা ওদের মধ্যে একটা, বিএনপির মধ্যে একটা বিবাদ ঘটেছে। কিন্তু আলটিমেটলি আমার যতদূর মনে হয়, এই যে ভারত সফর যেটা তারেকের আছে না, তারেককে যেটা ডেকে পাঠানো হয়েছে এখানে, সেখানে আগে যা চুক্তিভুক্তি সই করা হয়েছিল, সে চুক্তিতে তো অনেক কিছু লেখা আছে, সে তো আমরা পরিষ্কার বলতে পারবো না। এবার এখানে এসে যে চুক্তিগুলো হবে, সেখানে হবে আরো মারাত্মক। সেটা হবে শেখ হাসিনার ফিরে যাওয়ার চুক্তি, মানে দেশে ফিরে যাওয়ার চুক্তি, এবং তার উপরে ব্যানটা তুলে নেওয়ার কথা, এবং তাকে রাজনৈতিক মানে কর্মকাণ্ডে যোগ দেওয়ার ব্যাপারে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদি দেওয়া হয় তাহলে পরে ভারতের দিক দিয়ে সব রকম সাহায্য বন্ধ করে দেওয়া হবে। আদারওয়াইজ যদি মেনে নেওয়া হয়, তাহলে ভারত পূর্বের মতো সাহায্য করে যাবে। এখন এই ভারত বলেছে আমরা 7-8 মাস আমরা এই বিএনপিকে আমরা লক্ষ্য করব, নজরে রাখব। এই 7-8 মাসে বিএনপি কি করে তার উপরে স্থির করব যে পরবর্তী পদক্ষেপ কি হবে। কারণ বিএনপি 2004-এর ওই ঘটনা কিন্তু ভারতবর্ষ ভোলেনি। ভারতবর্ষ এখন একটা মন্দের ভালো বেছে নিয়েছে, যেহেতু শেখ হাসিনাকে ওখানে প্রতিস্থাপন করতে হবে, তাই একটা সরকার গঠন করে তাকে মান্যতা দিয়ে এখন শেখ হাসিনার সঙ্গে তাদেরকে বসিয়ে একটা চুক্তি করে যে করেই হোক না কেন শেখ হাসিনাকে ওখানে পুনর্বাসন করতে হবে। সেটা হচ্ছে ভারতের মত। এবার যদি দেখা গেল 7-8 মাসের মধ্যে, সময়ের মধ্যে কিছু হলো না, বিএনপি তার পূর্ব দিকেই ফিরে গেল, মানে পূর্ব অবস্থানেই ফিরে গেল, ভারত বিরোধিতার দিকেই ফিরে গেল, তাহলে পিঠের চামড়া তো গোটাবেই। কারণ ভারতবর্ষ দীর্ঘদিন সহ্য করবে না। শেষ পর্যন্ত ভারতবর্ষ মানে অপেক্ষা করেছে এবং নানান রকম সুযোগ দিয়েছে। পৃথিবীর সর্বত্র কিন্তু জয়শঙ্কর এই বার্তারা কিন্তু ঘুরে পৌঁছে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাংলাদেশের ওপরে কি হবে, বিএনপির আচরণের ওপরে নির্ভর করছে। বিএনপি ভারত বিরোধিতার কমাবে নাকি তার পূর্বের অবস্থানে থেকে ভারত বিরোধিতা করবে। যদি করে, তাহলে পরে ভারতবর্ষ জোর কাটাতে দ্বিধা করবে না। এটাও কিন্তু তারেক রহমানকে
পরিষ্কার ওখানে ওই চুক্তিতে লেখা হবে এবং তারেক রহমানকে সেখানে সই করতে হবে। আর সই যদি না করে তাহলে তারেক রহমান সিধে লন্ডন, কারণ তখন আর কিছু মানা হবে না। ধরো আর মারো, ধরো আর মারো, না ইউনুস পার পাবে না তারেক পার পাবে, কেউ পার পাবে না। ভারতবর্ষ এবার এঁটে গেছে, একেবারে খিলে খিল দিয়ে দিয়েছে, মানে কোনো রকম ভাবে পার পাবে না। তবে আর একটা ঘটনা ঘটেছে গতকালকে, পাকিস্তানের ওই মর্মান্তিক হারের পর ওই যে আপনাদের বুলবুল যিনি ছিলেন, তিনি তো পাকিস্তানের ক্রিকেটটাকে তিনি আর আমাদের ওই যে অধ্যাপক সাহেব আসিফ নজরুল, তিনি দুজনে মিলে তো ডুবিয়েছেন। ডোবানোর পরে এবারেতে বুলবুল নাকি বলেছিলেন আমি অনেক কষ্ট করে পাকিস্তানকে ঢুকিয়েছি, এবং পাকিস্তানের এই দুর্দশা, পাকিস্তানের টিভিগুলো যদি দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, কিস্তির বন্যা বয়ে যাচ্ছে। নানান ধরনের নতুন 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 গালাগাল যদি শুনতে হয়, তাহলে পাকিস্তানের মিডিয়া দেখুন, আর পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো দেখুন, শর্টসগুলো দেখুন, দেখলেই বুঝতে পেরে যাবেন যে পাকিস্তান কি অবস্থা। কেন বেইজ্জত হতে এলি? বয়কট করতিস। তোরা 27টা ম্যাচ না 28টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে একটাই জিতেছিস, বাকি সব কটায় হেরেছিস। যুদ্ধে হেরেছিস, ক্রিকেটের মাঠে হেরেছিস। আবার কেন নাক, আমি বলেছিলাম না, এটা নাকটা ঢোকাচ্ছিস কেন ভাই? সেই তো আবার তো চুনকালি পড়বে, তার থেকে নাকটা বাইরেই রাখ। তা আমার কথা তো আর কেউ শোনে না। তা যথারীতি যা হয়েছে হয়েছে। ইউনুসও শোনেনি, পাকিস্তানের শাহবাজ শরীফও শুনবে না, ভালো কথা তো কেউ শোনে না, ভালো কথা বললেও কেউ শোনে না। তবে ইউনুসের খুব মন খারাপ, এবং আমারও খুব মন খারাপ। ইউনুসের এই হাল দেখে আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে। এই রাজকীয় সমস্ত মানে ব্যাপার স্যাপার ছেড়ে তাকে একটা সাধারণ মানুষের কাতারে ফেলে দেওয়া হবে, সেটা উনি মানবেন কি করে বলুন? উনি তো ভেবেছিলেন উনি আজীবন এখানে, কবরে যাওয়া অবধি উনি এখানে বসে থাকবেন। উনি তো বলেছিলেন 5-7 বছরের আগে, 5-10 বছরের আগে, আর এখান থেকে সংস্কার ছাড়া করা যাবে না। তখন কত সংস্কারের গল্প টল্প উনি করেছিলেন, এখন সব গল্প বন্ধ হয়ে গেছে, সে সমস্ত লাটে উঠে গেছে। দেশকে একেবারে দুধেল গাই বানিয়ে একেবারে যা পেরেছেন লুটেছেন। এইবারে তার দেশত্যাগে তার ঢেঁড়া পড়লো বলে, আর মামলা তার বিরুদ্ধে হলো বলে, এবার আবার এই আদালতে ছোটাছুটি হবে, এবং উকিলের পেছনে পয়সা যাবে, আবার মুখ টুকগুলো আবার ঝুলে যাবে, আবার সেই পূর্বাবস্থায় ইউনুস সাহেব ফিরে আসবে। দেখবেন আপনারা খুব শিগগির সেদিন এসে গেছে। আর বাংলাদেশের পরিস্থিতির দিকে একটু নজর রাখুন। এই যে ওই এনসিপি দুটো যদি ঢোকে এখানে, তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কারণ জামাত সরকারের অংশ নিক, সেটা কিন্তু এগ্রিমেন্টের মধ্যে ছিল না। তারেকের সঙ্গে লন্ডনে যে এগ্রিমেন্ট হয়েছিল সেখানে কিন্তু এটা ছিল না। তারেক যদি সেই এগ্রিমেন্ট ভায়োলেট করে তারেক যদি করেন, তাহলে তারেকের কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। আসলে আমরা 144টা রাফেল কিনছি ফ্রান্সের থেকে। সেই রাফেলের চুক্তিটা মানে নিয়ে আলোচনা করতে এবং সই সাবুর করতে সপরিষদ ইনামুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি 17-18 দুদিনের সফরে ভারতবর্ষে আসছেন। এবং 17 তারিখেই আপনার এই আমাদের ব্রিক্সের যে সদস্য দেশগুলো রয়েছে, তাদের মধ্যে ব্রাজিল, রাশিয়া এবং চায়নার কয়েকজন প্রতিনিধি আসছেন। সেই বৈঠকটা আলাদা। মার্কিন যুক্তরাষ্ট্র এই ফ্রান্সের রাষ্ট্রপতির যে বৈঠকটা, সেটা হচ্ছে আলাদা। আমি দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলেছিলাম। তো এটা হলো গিয়ে, প্রথম হচ্ছে আমার ভ্রম সংশোধন, দ্বিতীয় হচ্ছে আমি যে পোস্টটা দিয়েছি, সেই পোস্টটা হচ্ছে ইউনুসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এখন মজার কথা হচ্ছে, আপনারা সাক্ষী দর্শক, আমি বহুবার বলেছিলাম যে ডিপ স্টেটকে বিশ্বাস করবেন না, পলায়তি জীবতি, আপনি পালান। কিন্তু উনি আমার কথা শোনেননি। গরিবের কথা কিন্তু ভাসি হলেও সত্যি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে সরকার অথবা কোনো ব্যক্তি ইউনুসের নামে শীঘ্রই মামলা করতে চলেছে। তিনি যে 666 কোটি টাকা করমুকুব করিয়েছেন,
ক্ষমতার অপব্যবহার করে তারপর 5 বছর না কত বছরের জন্য তার ওই ব্যাংকের কি একটা ঢপের চপ ব্যাংক রয়েছে, তার ব্যাংকের আপনার যত কর আছে, যত এই সমস্ত ট্যাক্স ফ্যাক্স আছে, সেগুলো মুকুব করিয়েছেন। ঋণ তো মুকুব করিয়েছেন, করও মুকুব করিয়েছেন। তারপর বিভিন্ন প্রকল্পের নাম করে মিলিয়নস অফ ডলার্স উনি পকেটস্থ করেছেন। এই সবের ভিত্তিতে তার প্রতি একটা মামলা একটা তার উপরে করা হচ্ছে। সেটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি করছে নাকি কোনো সরকার, তারেক রহমানের সরকার করছে, সেটা পরিষ্কার এখনো নয়। তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে হচ্ছে, এটা পরিষ্কার। এবং তিনি যে দেশ ছাড়তে পারবেন না, সেইটা সম্ভবত ইস্যু করা হবে সেনাবাহিনীর তরফ থেকে। এই দায়িত্বটা হয়তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, অথবা কালকে ক্ষমতা হাতে নেওয়ার পর তারেক রহমান হয়তো এই ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন। অর্থাৎ ইউনূস যেদিক দিয়েই হোক না কেন ফাঁসছেন, এক মামলায় ফাঁসছেন, 2 দেশ ত্যাগে ফাঁসছেন। আমি বলেছিলাম এখনো সময় আছে, পালান। এই নিজের কবর নিজে আপনি খুঁড়ছেন, তখন আমার কথা শোনেননি। আপনার সব সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা আপনাকে ভুল বুঝিয়েছিল। আর আপনার সব এই জামাতি দল আছে না, যারা আমায় লিখে বেড়ায় গুজববাজ, অমুক তমুক, ওই গুজব করতে করতে আজকে কিন্তু ওই 5ই আগস্ট 2024 থেকে আজকের বাংলাদেশকে এই জায়গায় এই গুজববাজ নিয়ে আসছে, বুঝলেন? আরো অনেক লোকজন আছে, তারা একবার এদিকে ছাতা ধরে, একবার ওদিকে ছাতা ধরে। এই গুজববাজ কিন্তু কোনদিন ছাতা এ মাথা ও মাথা করেনি, একই ব্যক্তির উপরে ছাতা ধরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমার সঙ্গে তাদের তফাৎ। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ খবর আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনাদেরকে বলা, আপনার সেনাবাহিনী যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি বহুদিন ধরেই বলে আসছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের কাজ নয়, আইন শৃঙ্খলার কাজ শেষ করে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। এখন একটা নির্বাচিত সরকার হয়ে গেছে, তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে তারা এবার নিজেদের মতো দেশ চালাবে, সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে। সেটা 18 তারিখ যাবে কি 20 তারিখ যাবে কি 22 তারিখ যাবে, সেটা এখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে কথা বলার পর এটা ঠিক হবে। তবে সেনাবাহিনী যদি ভেতরে চলে যায়, ব্যারাকের ভেতরে, তারপরে পরিস্থিতিটা কি হবে সেটা ভাবলেই কিন্তু আমার গা কিন্তু শিউরে উঠছে। কারণ এখন তো আর মব বলা যাবে না, এখন বলা হবে প্রেশার গ্রুপ। এই যাদের ওপরে তো একদিন প্রেশার গ্রুপ চড়াও হয়েছিল, এবার তারা যদি এখন প্রেশার গ্রুপ হয়ে পাল্টা চড়াও হয়, তখন কি হবে? তখন কিন্তু মশাই খুব বিপদ। এই যে প্রেশার গ্রুপ যারা আছে, যারা এখন এদিক ওদিক লুকিয়ে রয়েছে, এই প্রেশার গ্রুপ, কালকেও আমি বলেছি, যদি 2-3 ঘন্টা সময় পায়, পুলিশকে তো সব পকেটস্থ করে রেখে দিয়েছে, আর পুলিশেরও রাগ রয়েছে। যদি পুলিশের সামনে পেটায় তাহলে পুলিশও মুখ ঘুরিয়ে থাকবে, কারণ তাদের 3500 কি 3700 পুলিশ, তাদের জীবন গেছে, তারা জীবনে এটা ভুলবে না। সুতরাং ওই প্রেশার গ্রুপ যদি মাঠে নেবে, এই যারা গুজববাজ বলে এ দিচ্ছে না, সব ভুয়ো তথ্য দেয়, অমুক দেয় তমুক দেয়, হ্যাঁ, এই লোকটাকে কেন ডেকে আনেন, এই লোকটা যদি দাম না থাকতো তাহলে লোকে ডাকতো না আমাকে। বুঝতে পারছেন? আপনারা যারা লেখেন, আপনাদের কিন্তু ডাকে না। আপনাদের 4 লাইন বলার ক্ষমতা নেই, 6 লাইন খবর জোগাড় করার ক্ষমতা নেই। আপনাদের বিদ্যে হচ্ছে ওই কমেন্টে 4 লাইন লিখে আমাকে গুজববাজ বলে গালি দেওয়া। এটাই আপনাদের সন্তুষ্টি। তা আপনাদের সন্তুষ্টি নিয়ে আপনারা থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। তবে দিন শেষে কথাটা হলো, যদি সেনাবাহিনী এই মাসের মধ্যে ব্যারাকে ফিরে যায় এবং ইউনূস যদি ধরা পড়ে, এবং ইউনূস যদি দেশ ত্যাগ করে পালাতে না পারে, তার ব্যবস্থা যেটা করা হচ্ছে, তাহলে পরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা আবার অস্থির পরিস্থিতির মধ্যে যাবে। সেটা এখন তারেক রহমান সামলাবেন কি করে, সেটা তারেক রহমানের একটা
মাথায় বড় চিন্তা হিসেবে তখন দেখা দেবে। এখন দেখা যাক, পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। আগামীকাল শুনলাম 18 নয়, 17 তারিখ আগামীকাল ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান। উনি আগে শপথটা নিন, শপথটা নিয়ে তারপরে ভারতবর্ষে, তো ওই একটা ব্রেকিং খবর আপনাদের দিই, সেটা হচ্ছে তারেক রহমান তার প্রথম ভিজিট ঠিক করেছেন ভারতবর্ষে। তিনি শপথ নিয়ে সরকারের গদিতে বসে তার প্রথম বিদেশ সফর হবে ভারতবর্ষ। কারণ মোদিও তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি হয়তো ভারতবর্ষে আসবেন। এলে পরে ভারতবর্ষে তার সঙ্গে মোদির কথা হবে, যেটা ইউনূস এতদিন ধরে চেষ্টা করেও পারেনি। সেটা এখন তারেক রহমান কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছেন। এখন আপনারা অনেকেই হয়তো বলবেন, তাহলে বিএনপি এর কাছে পেয়ে তাহলে আওয়ামী লীগকে কি ভুলে গেল? তা নয়, সবটাই কিন্তু হচ্ছে কূটনৈতিক খেলার অঙ্গ। এই কূটনৈতিক খেলা, এটা যেটা শুরু হয়েছে সেটা শেষ হতে হতে 6 মাস কি 1 বছর সময় লাগবে। তবে তার আগে শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনো দিন। মানে তারেক রহমান ভারতবর্ষে এসে পৌঁছানোর পর যে সমঝোতাপত্রে সই হবে, সেই সমঝোতাপত্রে সই হওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। তারপরে একটা মিলিজুলি ইলেকশন হবে। মিলিজুলি মানে কি? মানে ইনক্লুসিভ ইলেকশন। তার মানে লোক দেখানো পাতানো ইলেকশন নয়, মিলিজুলি মানে পাতানো ইলেকশন নয়, হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন একটা হবে। ইনক্লুসিভ ইলেকশনে যেই জিতে আসুক, সে বিএনপি জিতে আসুক, সে আওয়ামী লীগ জিতে আসুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে। আর ইউনূস সাহেবকে আমি বলি, ইউনূস সাহেব আপনি তো আমার কথা শুনলেন না। গরিবের কথা বাসি হলেও মিথ্যা হয় না। এখন দেখুন আপনি কি করে বাঁচবেন। আপনার তো বাঁচার সব রাস্তা বন্ধ। আর আপনার মামলা কিন্তু আইসিটিতেই হবে। কেন বলুন তো? আপনি কিন্তু মানে বাংলাদেশের নাগরিক নন, আপনি ইউনাইটেড স্টেটসের নাগরিক। এবং এখানে এসে আপনি জোর করে ক্ষমতায় বসিয়েছেন। তারা যারা এখন ক্ষমতায় আপনাকে বসিয়েছিল তারা কিন্তু মানে ফিরিয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু নেই। এটাই হয়। এখন আর প্রাণটা আর আপনার বোধহয় এই জীবনে বাঁচানো গেল না। আমি বলেছিলাম আপনার শেষ দিন খুব করুণ পরিণতি হবে। সেই করুণ পরিণতির দিন আপনি গুনতে শুরু করুন। এই যে যমুনায় বসে আপনি টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন না, আমি মানুষ চোখকে দেখতে পাই চোখ বন্ধ করে আপনার ওখানে কি কি হচ্ছে। আপনি এখন উদ্ভ্রান্তের মতো এই ঘর ও ঘর করে বেড়াচ্ছেন। আমার মনে হয় এটা আমার কল্পনা থেকে বলছি আমি, এর সঙ্গে বাস্তবের মিল আছে কি না আমি বলতে পারবো না। তবে এটা হলেও হতে পারে যে ইউনূস সাহেব এখন পাগলের মতো ছোটাছুটি করছেন। উনি এখন বাঁচার রাস্তা খুঁজছেন, কিন্তু বাঁচার সব দরজাগুলো বন্ধ। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে যেটা বললাম, ইউনূস তার বিদেশ সফর বন্ধ হচ্ছে। তার ইচ্ছা ছিল তিনি ইন্দোনেশিয়া হয়ে তিনি জাপান যাবেন, যা হচ্ছে না। তার দেশ ত্যাগ বন্ধ। 2 হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে। 3 হচ্ছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে খুব শিগগিরই। এবং 4 হচ্ছে দায়িত্ব নিয়ে ভারতবর্ষে প্রথম বিদেশ সফর করবেন তারেক রহমান। 4টে খবর আমি একসঙ্গে করে দিলাম। যমুনায় কি রক্ত ঝরবে কিনা? ভাইরা, ভয় পায় না, আমি আপনাদের বন্ধু মানুষ, এত খারাপ না তো। রক্ত ঝরবে কিনা? রক্ত কিন্তু বিভিন্ন প্রকার রক্ত। একটা হচ্ছে যে আপনার খুন খারাপির রক্ত, একটা হচ্ছে যে প্রেমিকাকে প্রেমিকের বা প্রেমিককে প্রেমিকার রক্তে লেখা চিঠি, হাত কেটে রক্ত নিয়ে রক্ত লেখার চিঠি। অবশ্য আমি আমার জীবনে প্রেমিকাকে চিঠি পাঠিয়েছিলাম রক্ত লেখা, তবে সেটা ছিল মুরগির রক্ত। মুরগির রক্ত নিয়ে লিখছিলাম আই লাভ ইউ। আরেকটা হচ্ছে হৃদয়ের রক্তক্ষরণের। সেইটাই হচ্ছে যে মূল বিষয়, হৃদয়ের রক্তক্ষরণ। আজকে যখন যমুনাতে উঠবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এরপর থেকেই শুরু হবে আসলে একটা বিশেষ খেলা। সেখানে আপনার সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে, হাসি থাকবে, ঠাট্টা থাকবে, নাটক থাকবে অগণিত। এটা আরেক ক্লাউনের রাজ্যে আমরা ঢুকবো।
তো কারণ হচ্ছে যে আপনারা গতকালকেই দেখলেন যে এনসিপি ওনারা গিয়ে এইবারই জুলাই সনদ, এই যে গতকালই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাদের দাবি দুইটা, শপথ নিতে হবে। তো একটা হচ্ছে যে সংসদীয় সদস্য হিসেবে, আরেকটা হচ্ছে জুলাই চার্টার মাটার ফাটার এগুলা করবে, জুলাই সিডিআই করবে, এগুলা নিয়ে। কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় যা বোঝা যাচ্ছে তাতে ওনারা ওই দিকে যাইতে রাজি নেই। সেটা ভবিষ্যৎ বলবে যে কি হবে আসলে। আর 4টার পরেই আমরা বলতে পারবো, 4টার সময় আমরা শুরু করব, বলতে পারবো যে আসলে কি ঘটছে, শপথ অনুষ্ঠানে কি ঘটছে, এটা আমরা 4টার দিকেই বলতে পারবো। তো এই যখন পরিস্থিতি, জামাতও বসে আছেন যে কি হবে। এদিকে আপনারা জানেন যে জামাত বলেছে যে ওনাদের সংসদ সদস্যরা নিবেন না শুল্কমুক্ত গাড়ি। বিএনপি এখন বড় বিপদে। এরপরে যদি আপনার দ্বিতীয় শপথ না হয়, তাহলে এনসিপি বিশাল আন্দোলনের ডাক দিবেন, প্রয়োজনে রাস্তাঘাট ফাটিয়ে ফেলবেন ওনাদের লক্ষ কোটি 4 কোটি স্টুডেন্ট নিয়ে। যদি ওনারা ভোট পেয়েছেন মাত্র 3%, 3% আপনার টোটাল ভোটের কত পার্সেন্ট পেয়েছেন আপনার দেখেন। আমার মনে হয় না 2 লাখ ভোটও টোটাল হয়েছে বলে, টোটাল ভোট কাস্টিং এর সরকারি হিসাবে। এখন তাহলে কি হবে, কেন আমি বলছি হৃদয় রক্তক্ষরণ? কারণ তারেক জিয়ার সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে ওনার সাথে বর্তমানে আছেন এই যে লন্ডন ফেরত কিছু লোক, যারা ছোটখাটো পদ নিয়ে হইলেও যমুনার আশপাশে থাকতে হবে, এই ওনাদের ব্যাপার। তারেকও তাদের প্রতি প্রীত, কারণ 17 বছর তাদের সাথেই বেঁচে ছিলেন। এরপরে আছেন উনি ওই যে স্কাইপে কথা বলতেন, স্কাইপে কথা বলতেন কিছু ওই যে কি তুর্কি তরুণ বা তরুণ তুর্কি বা ইসরায়েলি তুর্কি বা ওই যে পাকিস্তানি তুর্কি যারা আছে নাকি ইয়াং জেনারেশন, এদের একটা গ্রুপ। আর একটা আছেন যে ওনার মায়ের বাবার সাথে রাজনীতি করা গ্রুপ। এই 3 গ্রুপের টানাপোড়েনে ওনার অবস্থা ত্রাহি ত্রাহি। আচ্ছা, এর ভিতরে আবার নতুন আরেকটা গ্রুপ আছে, যেটা হচ্ছে ফুল গ্রুপ। আপনারা আমাদের চিটাংয়ের যারা আছেন তাদের হয়তো মনে থাকতে পারে, আমাদের একজন মেয়র মেয়র নির্বাচিত হওয়ার পরে টানা 2 বছর সারা চিটাং শহরের আনাচে কানাচে আপনার প্রতিদিন একটা করে গেট উঠতো, উনি একটা করে সংবর্ধনা নিতেন, মনে আছে নিশ্চয়ই। তো সেই রকম একটা ফুল গ্রুপ আছে, কারোর সাথে কারো যোগাযোগ নেই। তো এখানে মন্ত্রী পরিষদ উনি ঘোষণা দিয়েছেন যে মন্ত্রী পরিষদে উনি 3 ভাগের 1 ভাগ রাখবেন ওনার মা বাবাদের গ্রুপ, 1 ভাগ, আর 2 ভাগ থাকবে এই তুর্কি তরুণ গ্রুপ। আর এর ভিতরে তো ভাই লন্ডন গ্রুপ আছেই, বুঝা দেখেন, এরা তো আছে, কারণ এরা এত বছর ওনাকে এখানে পালছে, ওনার সাথে থাকছে, বিভিন্ন মিটিং মিছিলে গেছে, অনেক কিছুই করছে। ওরা তো আছে, ওদের একটা দাবি আছে যে আপনি আমাদের সাথে থাকছেন, বসছেন, উঠছেন, খাইছেন, আপনি আমাদের জন্য কিছু করবেন না। সুতরাং এটা তো ফালাইতে পারবে না। এই গ্রুপের কার ঠেলায় যে কোথায় যাবে সেটা বোঝা বড় মুশকিল। আর এইদিকে জামাত আছে তলে তলে একটা প্ল্যানিং। ধরেন যদি জামাত দেখে যে তাদের কথা মতো বা তারা যা চাইছিল তা হচ্ছে না, তখন কি করবে, তারা একটা আওয়াজ বাজানোর চেষ্টা করবে। আবার এটাতে ইন্ধন দিবে কারা, সেই বিএনপির ওই যে গ্রুপ, বিভিন্ন গ্রুপের যারা তো পাইলো তারা পাইলো, আর যারা পায় নাই তারা হাই হাসান করতে করতে জামাতে বলছে আপনার নাড়া দেন আমরাও দেখি। এই হচ্ছে যে অবস্থা। এখন আপনি বলতে পারেন যে ভাই এইভাবে অবস্থা কি হবে? হ্যাঁ, তারেক জিয়ার বর্তমান অবস্থা ঠিক জিয়া রহমানের আমলের মতো। অনেকে হয়তো জানেন না, বা বইপত্র যারা পড়েন তারা সকলেই জানেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আওয়ামী লীগের অবস্থা আজকের এরকম ছিল, এখন যেরকম এর চেয়ে আরও বেশি খারাপ ছিল। যদিও তখন শক্তিশালী গ্রুপ ছিল, বাকশাল ছিল, কিন্তু এরপরে যখন আপনার মুস্তাক ছিলেন, এরপরে আসলেন সায়েমের পরে জিয়া রহমান নিলেন। জিয়া রহমান ক্ষমতায় নেওয়ার পরে কিন্তু জিয়া রহমান সর্বপ্রথম কাজটা যেটা করলেন, জামাতি ইসলামকে রাজনীতিতে সর্বপ্রথম স্থান করে দিলেন। আওয়ামী লীগ ছিল না, তখন বাকশাল ছিল। তো এদের দিলেন। এর মধ্যে আবার বাকশাল 2 গ্রুপ হয়ে গেল, মহিউদ্দিন গ্রুপ আর রাজ্জাক গ্রুপ, 2 গ্রুপ হয়ে গেল, 2 টুকরা। তখন এদিকে মৌলবাদীদের এটা জিয়া রহমান তখন আবার এই মৌলবাদী এই গ্রুপটার, মৌলবাদী বলতে এই জামাত গ্রুপটার ঠেকানোর জন্য ইনকলাবের যে মান্নান সাহেব ছিলেন তারে আইনা দাঁড়া করাইলেন। মানে ঠিক যেমন জামাতরে ঠেকানোর জন্য আপনার হেফাজত, সেম কাহিনীগুলো। এই যখন অবস্থা কোনো কিছু টালমাটাল, কারণ জামাত চাইতেছে যে মানে এটা এমন একটা পরিস্থিতিতে আসুক যে ওরা একটা যে জিন্না টুপি বা জিন্না ড্রেস পরবে বাংলাদেশের মানুষ। এবং বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু এখন এই 17 মাসে যা সেম কাহিনী হয়েছে, কিন্তু
পুলিশ প্রশাসন অমুক তমুক সব জায়গায় জামাতের লোক ভরপুর ছিল, কারণ জামাতের লোক তো আগে থেকেই ছিল। যুদ্ধের পরে যারা জামাত করতো ওই সময় তারাই এখানে ঢুকে গেল। আবার ঠিক আর এই জামাতের এই ব্রেন কারণ হচ্ছে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ, পাকিস্তানি আর্মির চেয়ে সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাইছিল এই জামাত। আর এই জামাতের কাছে ছিল পুরো প্ল্যান, তারাই যেখানে যেখানে যাইতে বলছে সেখানে সেখানে গেছে পাকিস্তানি বাহিনী।